চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমেছে। বৃহস্পতিবার প্রকাশিত কমার্স ডিপার্টমেন্টের নতুন প্রতিবেদন অনুযায়ী গত ৩ মাসে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার 2.1% থেকে 1.5% নেমে এসেছে, যা অর্থনীতিবিদদের অনুমানের চেয়ে কম। এছাড়া জুন মাসে মূল মূল্যস্ফীতি গত বছরের তুলনায় 3.3% বেড়েছে বলে জানিয়েছে ফেডারেল রিজার্ভ। বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধের ফলে সৃষ্ট মূল্যস্ফীতির চাপে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিকে জটিল হয়ে উঠেছে। বৃহস্পতিবার প্রকাশিত কমার্স ডিপার্টমেন্টের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশে জিডিপি প্রবৃদ্ধির হার 2.1% থেকে কমে 1.5% নেমে এসেছে। যদিও অর্থনীতিবিদরা এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধি 2.1% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন। তবে ইরানের সাথে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট ও মূল্যস্ফীতি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সময়ে খাদ্য ও জ্বালানির দাম বাদ দিয়ে মূল্যস্ফীতি নির্ধারণের অন্যতম প্রধান মাপকাঠি কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা পিসিই জুন মাসে গত বছরের তুলনায় 3.3% বেড়েছে বলে জানিয়েছে ফেডারেল রিজার্ভ। মে মাসের তুলনায় গত মাসে মূল্যস্ফীতি কিছুটা কমলেও এটি এখনও ফেডের 2% লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 1.5 গুণ বেশি। অর্থনীতিবিদরা বলছেন, জ্বালানির উচ্চ মূল্যের কারণে ঘাটতি তৈরি হওয়ায় কিছু ক্ষেত্রে সঞ্চয় ভেঙে ব্যয় করতে হয়েছে ভোক্তাদের। এদিকে ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখলেও বিশ্লেষকরা বলছেন, ইরানের সাথে চলমান যুদ্ধ দেশের অর্থনীতির অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। এর ফলে আগামী সেপ্টেম্বর মাসে ফেড সুদের হার আরও বাড়াতে পারে বলে মনে করছেন বিজনেস অ্যানালিস্ট জিল স্লেসিঞ্জার। তবে ফেড সুদের হার না বাড়ালেও দীর্ঘমেয়াদী এবং বন্ডের সুদের হার এরই মধ্যে বাড়তে শুরু করেছে। অর্থনীতি বিশেষজ্ঞ রিক নিউম্যানের মতে, ভবিষ্যতে মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা থেকেই এমনটি হচ্ছে। এই পরিস্থিতির জন্য নতুন ফেড চেয়ার কেভিন ওয়ার্শকে দায়ী করেছেন ইয়েল ইউনিভার্সিটির অর্থনৈতিক নীতি বিষয়ক গবেষণা কেন্দ্র বাজেট ল্যাবের প্রেসিডেন্ট নাতাশা সারিন। তিনি মনে করেন, কেভিন ওয়ার্শ মুখে বড় কথা বললেও কাজের বেলায় কোনো সঠিক পদক্ষেপ নিতে পারেননি। ফলে এরই মধ্যে তিনি বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন বলেও জানান নাতাশা। পর্যাপ্ত সমর্থন নিশ্চিত না হওয়ায় অ্যাটর্নি জেনারেল পদে টড ব্ল্যাঞ্চের মনোনয়ন অনুমোদনের বিষয়ে ভোটাভুটি বাতিল করেছে সিনেট জুডিশিয়ারি কমিটি। এর মধ্যে 2 রিপাবলিকান সেনেটরের বিরোধিতার মুখে ব্ল্যাঞ্চের মনোনয়ন সাময়িকভাবে প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক বার্তায় ট্রাম্প জানান, প্রয়োজনে 2 সেনেটর জন কর্নিন ও থম টিলিসের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ব্ল্যাঞ্চকে অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল হিসেবেই দায়িত্বে রাখবেন তিনি। অ্যাটর্নি জেনারেল হিসেবে টড ব্ল্যাঞ্চের নিয়োগ বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। সেনেট জুডিশিয়ারি কমিটিতে তার মনোনয়ন অনুমোদনের উপর নির্ধারিত ভোট শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। কমিটির চেয়ার চাক গ্রাসলি জানিয়েছেন, মনোনয়নকে ঝুঁকির মুখে না ফেলতেই ভোট পিছিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থার কেন্দ্রে রয়েছেন রিপাবলিকান সেনেটর জন কর্নিন এবং টম টিলিস। তাদের দাবি, জাস্টিস ডিপার্টমেন্টকে লিখিতভাবে নিশ্চয়তা দিতে হবে যে বিতর্কিত এন্টি ওয়েপনাইজেশন ফান্ড ভবিষ্যতে আর চালু হবে না। যদিও টড ব্ল্যাঞ্চ শুনানিতে বলেছেন ওই তহবিল আর কার্যকর নেই, তবু শুধু মৌখিক আশ্বাসে সন্তুষ্ট নন 2 সেনেটর। তাদের বক্তব্য, লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তারা ব্ল্যাঞ্চের পক্ষে ভোট দেবেন না। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানান, প্রয়োজন হলে তিনি টড ব্ল্যাঞ্চের মনোনয়ন প্রত্যাহার করতেও রাজি। এমনকি জন কর্নিন ও টম টিলিসের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ব্ল্যাঞ্চকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবেই দায়িত্বে রাখার ইঙ্গিত দেন ট্রাম্প। অন্যদিকে সেনেটর জন কর্নিন বলেছেন, শুধুই তিনি বা টম টিলিসই নন, আরও অনেক রিপাবলিকান আইন প্রণেতা ব্ল্যাঞ্চকে নিয়ে উদ্বিগ্ন। সেনেটর টম টিলিস বলেন, যদি প্রশাসন সত্যি বিতর্কিত পরিকল্পনা বাতিল করে থাকে তাহলে সেটি লিখিতভাবে জানাতে আপত্তি থাকার কথা নয়। এদিকে ডেমোক্রেটরা টড ব্ল্যাঞ্চের মনোনয়নের তীব্র সমালোচনা অব্যাহত রেখেছেন। সেনেটর কোরি বুকার বলেন, টড ব্ল্যাঞ্চ বারবার ট্রাম্পের প্রতি ব্যক্তিগত আনুগত্যকে প্রাধান্য দিয়েছেন, যা জাস্টিস ডিপার্টমেন্টের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তৈরি করার জন্য যথেষ্ট। সাবেক ফেডারেল প্রসিকিউটর ও আইন বিশ্লেষক মেরি ম্যাককর্ড বলেন, সাধারণ নিয়মে ভারপ্রাপ্ত কর্মকর্তার মেয়াদ 210 দিন হলেও কোনো মনোনয়ন প্রত্যাহার হলে সেই সময়সীমা নতুন করে গণনা শুরু হয়, ফলে দীর্ঘ সময় পদে থাকতে পারেন ব্ল্যাঞ্চ। মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে একাধিক গুরুত্বপূর্ণ স্টেটে ডেমোক্রেটিক প্রার্থীরা প্রচারণায় এগিয়ে আছেন বলে দাবি করেছে ফক্স নিউজের জরিপ।
তবে একই সময়ে নির্বাচনী অর্থায়নের সংকট, দলীয় কৌশল এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেটের রাজনৈতিক পরিবর্তন ডেমোক্র্যাটদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এর মধ্যে উইসকনসিনের গভর্নর নির্বাচন থেকে সাবেক লেফটেন্যান্ট গভর্নর ম্যান্ডেলা বার্নস নিজের প্রচারণা স্থগিত করার ঘোষণা দিয়েছেন। তার এই অবস্থানের পর স্টেট আইন প্রণেতা ফ্রান্সেসকা হং এখন ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে আছেন। ফক্স নিউজের সাম্প্রতিক কয়েকটি জরিপে দেখা যাচ্ছে নভেম্বরের নির্বাচনের আগে একাধিক গুরুত্বপূর্ণ স্টেটের ডেমোক্রেট প্রার্থীরা শক্ত অবস্থানে রয়েছেন। জর্জিয়ার বর্তমান সেনেটর জন ওসফ রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন। নর্থ ক্যারোলাইনায় উন্মুক্ত সেনেট আসনেও এগিয়ে রয়েছেন ডেমোক্রেট রয় কুপার। একইভাবে আইওয়া, টেক্সাস এবং ওহাইওতেও ডেমোক্রেট প্রার্থীদের জন্য ইতিবাচক চিত্র উঠে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার শুধু ঐতিহ্যগত ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোতেই নয়, টেক্সাস, আইওয়া, এমনকি অ্যালাস্কা ও কানসাসের মতো স্টেটেও প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর পরিকল্পনা করছে ডেমোক্রেটরা। তাদের লক্ষ্য যত বেশি সম্ভব প্রতিযোগিতামূলক আসন তৈরি করে সেনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের একাধিক পথ খোলা রাখা। তবে আশাব্যঞ্জক জরিপের মাঝেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নির্বাচনী অর্থায়ন। আমেরিকা হরাইজনের প্রেসিডেন্ট মাইক সেসিলের মতে রিপাবলিকানপন্থী সুপার প্যাক, প্রযুক্তি খাতের ধনীদাতা এবং ক্রিপ্টো খাতের অর্থায়নের কারণে রিপাবলিকানরা বিপুল আর্থিক সুবিধা পাচ্ছে। অন্যদিকে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি তহবিল সংকটে পড়েছে। এমনকি নির্বাচনী প্রচারণার অর্থ জোগাড় করতে দলীয় সম্পদ বন্ধক রাখার মতো পরিস্থিতিরও মুখোমুখি হতে হচ্ছে তাদের। তার মতে গত 2 দশকের মধ্যে এটি ডেমোক্রেটদের জন্য অন্যতম বড় আর্থিক চ্যালেঞ্জ। এরই মধ্যে উইসকনসিনের গভর্নর নির্বাচনে নতুন মোড় এসেছে। সাবেক লেফটেন্যান্ট গভর্নর ম্যান্ডেলা বার্নস হঠাৎ করেই নিজের প্রচারণা স্থগিত করার ঘোষণা দিয়েছেন। সামাজিক মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এর ফলে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা সমর্থিত স্টেট রিপ্রেজেন্টেটিভ ফ্রান্সেসকা হং এখন ডেমোক্রেটদের সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে আছেন। তবে বার্নসের এই সিদ্ধান্তের কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সাবেক ডিএনসি চেয়ার জেইমি হ্যারিসনের মতে এতে শুধু উইসকনসিনই নয়, জাতীয় পর্যায়েও ডেমোক্রেটদের নির্বাচনী কৌশলে নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে। কারণ একই সময়ে দলকে উইসকনসিনের পাশাপাশি আইওয়া ও অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেটেও প্রচুর অর্থ ও জনবল বিনিয়োগ করতে হবে। এদিকে স্টেট রিপ্রেজেন্টেটিভ ফ্রান্সেসকা হং দাবি করেন বিভিন্ন বয়স, পেশা ও অঞ্চলের ভোটারদের নিয়ে একটি বিস্তৃত জোট গড়ে তুলতে সক্ষম হয়েছে তার প্রচারণা, যা আসন্ন নির্বাচনে ডেমোক্রেটদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যদিকে ওকলাহোমা সিটিতে ন্যাশনাল গভর্নর্স অ্যাসোসিয়েশনের গ্রীষ্মকালীন বৈঠকে এক ভিন্ন বার্তা দিয়েছেন রিপাবলিকান ও ডেমোক্রেট গভর্নররা। রিপাবলিকান গভর্নর কেভিন স্টিট ও ডেমোক্রেটিক গভর্নর ওয়েস মুর বলেন, রাজনৈতিক বিভাজনের এই সময়েও অর্থনীতি, কর্মসংস্থান, দুর্যোগ মোকাবিলা এবং অভিবাসনের মতো জাতীয় ইস্যু দুই দলের মধ্যে সহযোগিতা জরুরি। তার মতে সাধারণ মানুষ দলীয় সংঘাত নয়, বরং বাস্তব সমস্যার সমাধান দেখতে চায়। সড়ক পরিবহন খাতে দক্ষ চালকের সংখ্যা বাড়ানো এবং সাবেক সেনা সদস্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে তিনি ফ্রিডম হলার্স শীর্ষক কর্মসূচির ঘোষণা দেন। এর আওতায় ভারী সামরিক যান চালানোর অভিজ্ঞতা থাকা ভেটেরানরা দ্রুত কমার্শিয়াল ড্রাইভার্স লাইসেন্স পাওয়ার সুযোগ পাবেন বলে জানান প্রেসিডেন্ট। তিনি দাবি করেন তার প্রশাসন অবৈধভাবে ইস্যু করা 28,000-এর বেশি ড্রাইভার্স লাইসেন্স বাতিল করেছে। হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ফ্রিডম হলার্স কর্মসূচির মাধ্যমে সামরিক বাহিনীতে ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা অর্জনকারী ভেটারেনদের দক্ষতাকে বেসামরিক পরিবহন খাতে কাজে লাগানো হবে। এর ফলে তারা সহজ ও দ্রুত সিডিএল পাওয়ার সুযোগ পাবেন। Initiative, any American who has driven a heavy truck for our military will automatically be eligible for a commercial driver's license. ট্রাম্প আরও জানান, যেসব ভেটারান সামরিক বাহিনীতে ট্রাক চালক হিসেবে দায়িত্ব পালন করেননি তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও দ্রুত লাইসেন্সিং এর ব্যবস্থা থাকবে। They're going to learn, and they're going to learn very quickly, and they'll be licensed in a matter of a few weeks, I think it is. They're going to take about. অনুষ্ঠানে অভিবাসন নীতি নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি দাবি করেন, অতীতে ইংরেজি ভাষায় পর্যাপ্ত দক্ষতা না থাকা অনেক অভিবাসীকে নিয়ম বহির্ভূতভাবে কমার্শিয়াল ড্রাইভার্স লাইসেন্স দেওয়া হয়েছিল, যা সড়ক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করেছে। For many years, American highways and roadways have been terrorized by unqualified. ট্রাম্পের দাবি, তার প্রশাসন ইতোমধ্যে অন্তত 24,000 ইংরেজি ভাষার প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করতে না পারা চালককে বাণিজ্যিক যান
যান চালানোর তালিকা থেকে অপসারণ করেছে। পাশাপাশি অবৈধভাবে ইস্যু করা 28,000-এর বেশি সিডিএল বাতিল করতে বিভিন্ন স্টেটকে পদক্ষেপ নিতে বাধ্য করা হয়েছে বলেও তিনি দাবি করেন। We're also taking action to replace these unqualified migrant truck drivers with highly qualified American. অনুষ্ঠানে ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি অভিযোগ করেন, বাইডেন প্রশাসনের সময় পর্যাপ্ত প্রশিক্ষণ ও মান যাচাই ছাড়াই বিপুল সংখ্যক অভিবাসীকে বাণিজ্যিক যান চালানোর সুযোগ দেওয়া হয়, যার ফলে সড়ক নিরাপত্তা দুর্বল হয়ে পড়ে। ভেটারান্স অ্যাফেয়ার্স সেক্রেটারি ডাক কলিন্স বলেন, বর্তমানে দেশে প্রতি 10 জন ট্রাক চালকের 1 জন ভেটারান। নতুন কর্মসূচির মাধ্যমে এই সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে প্রেসিডেন্টের উদ্যোগকে সমর্থন জানিয়ে দেশের অন্যতম বৃহৎ ট্রাকিং প্রতিষ্ঠান ওয়ার্নার এন্টারপ্রাইজেস আগামী 1 বছরে 1400 সাবেক সামরিক সদস্যকে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আবারও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে স্বাস্থ্যসেবা। মেডিকেয়ার ও মেডিকেড কর্মসূচির 61তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালের সামনে জড়ো হন স্বাস্থ্য অধিকার কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং অভিবাসী অধিকার কর্মীরা। তারা অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির কারণে স্বাস্থ্যসেবা কর্মসূচিগুলো ঝুঁকির মুখে পড়েছে। একই সঙ্গে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেয়ার ফর অল বাস্তবায়নের দাবিও জানান তারা। Then under the new Trump 2.0 regime, they are under attack and facing threats. সমাবেশের শুরুতে মেডিকেয়ার ফর অল ন্যাশনাল ডে অব অ্যাকশন এর নিউ ইয়র্ক সমন্বয়কারী ও স্বাস্থ্য অধিকার কর্মী মার্ক হ্যানি বলেন, তারা মেডিকেয়ার ও মেডিকেডের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে এসেছেন। তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে এই দুটি কর্মসূচি নানা হুমকির মুখে রয়েছে। Hundreds of millions of Americans and our families have benefited from Medicare and Medicaid. মার্ক হ্যানি বলেন, গত 6 দশকে মেডিকেয়ার ও মেডিকেডের মাধ্যমে শত শত মিলিয়ন আমেরিকান এবং তাদের পরিবার প্রয়োজনীয় ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা পেয়েছে। তার মতে এই দুই কর্মসূচি ভবিষ্যতে পুরো দেশের জন্য একটি সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার পথ দেখায়। Como líder comunitaria, recibo muchas llamadas de mis amigos. অভিবাসী অধিকার সংগঠন মেক দ্য রোড নিউ ইয়র্কের সদস্য নীলদা বি বায়েজ বলেন, একজন কমিউনিটি নেতা হিসেবে প্রতিদিনই তিনি এমন মানুষের ফোন পান যারা সরকারি সহায়তা হারিয়ে বিপদে পড়েছেন। তিনি একটি ক্যান্সার আক্রান্ত বন্ধুর উদাহরণ তুলে ধরে বলেন, সম্প্রতি তার স্বাস্থ্য সেবা সুবিধা এবং এনএসপি খাদ্য সহায়তা বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু একজন নয়, তার সম্প্রদায়ের আরও অনেক মানুষ একই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। সমাবেশে অংশ নেওয়া বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল। Healthcare should never be determined by your zip code. Yeah. Your employer. Exactly. Yes. Or the balance in your bank account. সবশেষে বক্তব্য দেন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সোশ্যাল ওয়ার্কার্স নিউ ইয়র্ক স্টেট এর নির্বাহী পরিচালক সাকিরা এ কেনেডি। তিনি বলেন, একজন মানুষের বসবাসের এলাকা, চাকরি কিংবা ব্যাংক হিসাবের অর্থের ওপর স্বাস্থ্যসেবা নির্ভর করা উচিত নয়। এটি মানুষের মৌলিক অধিকার। এই সমাবেশ এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন ট্রাম্প প্রশাসন 2026 সালের পর মেডিকেয়ারের প্রেসক্রিপশন ওষুধের প্রিমিয়াম স্থিতিশীল রাখতে চালু থাকা একটি ভর্তুকি কর্মসূচি বন্ধ করার ঘোষণা দিয়েছে। পাশাপাশি অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের অতিরিক্ত ভর্তুকি মেয়াদ শেষ হওয়ায় বহু মানুষ বীমাহীন হয়ে পড়তে পারেন বলে উদ্বেগ দেখা দিয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।